ইস্যু ধরে ধরে তার ভিতরে মোটা দাগে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো লম্বা প্রস্তাবনা ছিল, একদম মোটা দাগে এটা মানে বলার এখন মানে সময় হবে না আর কি আজকের কনফারেন্সের জন্য। আর কোনো প্রশ্ন ভাই? আমরা কি বলতে পারি এটা যে 50টি যে মহিলা সংরক্ষিত আসন ছিল ওটা সংস্কার কমিশনও বলছে যে 100টি বৃদ্ধি করার, এটা আপনাদেরই প্রস্তাব ছিল? ওইটা তো সংস্কার কমিশন তা বলে নাই। তো সংস্কার কমিশন না, তা বলে না, একদমই না। সংস্কার কমিশন বলেছে যে নিম্নকক্ষে যে আগে 50 জন মহিলা সংরক্ষিত আসন ছিল, এই সংরক্ষিত আসন মহিলাদের জন্য থাকবে না। 100 আসন হবে মেয়েদের জন্য এবং এই 100 আসনে নির্বাচন হবে। সরাসরি সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে 100 নারী সংসদ সদস্য নির্বাচিত করবেন। আর দ্বিতীয়ত বলেছেন যে দ্বিকক্ষ থাকবে। প্রথম কক্ষে নিম্নকক্ষে কোন দল কত শতাংশ হারে ভোট পাচ্ছেন সেই শতাংশের হারে উচ্চকক্ষে ওই দলের প্রতিনিধিদেরকে মনোনয়ন দেওয়া হবে। এইটা হচ্ছে নির্বাচন কমিশন বলেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে যখন আমরা দেখা করেছি তখন আমাদের পার্টির বর্তমান কারেন্ট চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা যথেষ্ট উদার। এটা 3 মাস পরেও হতে পারে, 1.5 থেকে 2 বছরের মধ্যেও হতে পারে। এখানে মোদ্দা কথা হচ্ছে ঐক্যমত। রাজনৈতিক দল, অংশীজন এবং সংস্কারের যে দাবি, এগুলো সবগুলো মাথায় নিয়ে বিবেচনা করে দিন তারিখ ঠিক করতে হবে। আমরা এক্স্যাক্টলি ওই মাসে দেন, সেই মাসে দেন, এই বছর দেন, এই ব্যাপারে আমরা উদার। রাজনৈতিক দল, অংশীজন যেটা মনে করে মোটা দাগে যদি অন্তর্বর্তীকালীন সরকার এখানে একমত হয় আমরা ওটা বিবেচনা করব। আমরা তো বলছি 1 থেকে 2 বছর, আমরা 2 বছর না। দেখেন, ওই কমিশন তো আসলে এই আশ্বাসের আলোচনাটা আমাদের সাথে করে নাই। কমিশনের এখতিয়ার ছিল হচ্ছে দলগুলো থেকে এই বিষয়ে কার কি প্রস্তাবনা আছে সেটা তারা নিয়েছে। এই আশ্বাসের আলোচনা হচ্ছে পলিটিক্যাল ডিসকাশন। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল, অংশীজনের সাথে কথা বলে তারা ঠিক করবে কতটুকু তারা সংস্কার করবে, কতদিনে করবে, এই আমলে করবে না পরবর্তী রাজনৈতিক দল ক্ষমতায় আসলে করবে। এই আলোচনাটা ফেব্রুয়ারি থেকে চলমান হবে। একাত্মতা ঘোষণা করতে আসেন নাই, এসছেন যে আমাদের এখানে নতুন কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে। জাকের পার্টির সেক্রেটারি জনাব শামীম হায়দার ভাইয়ের নেতৃত্বে একজন প্রতিনিধি দল এসেছেন 6 জনের। ওনারা আমাদেরকে মেইনলি শুভেচ্ছা জানাতে এসেছেন। আর শুভেচ্ছা জানানোর অংশ হিসাবে চলমান রাজনৈতিক প্রক্রিয়া, সংস্কার, ঐক্য, ফিউচারে একসাথে কাজ করার সুযোগ আছে কিনা, কোন কোন জায়গাতে আমরা কাজ করতে পারবো, এই ধরনের আলোচনা হয়েছে আর কি। এবং এই বিষয়ে আপনাদেরকে আলাদা করে প্রেস রিলিজ আমরা মিডিয়া সেলে দিয়ে দিব। ভাই, সংবিধান এবং নির্বাচনের দেখেন, পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। পুলিশের, র্যাবের, বিডিআরের, বিজিবির, সশস্ত্র বাহিনীর খাইসলত তো পরিবর্তন হয় নাই। গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার মানুষের গণহত্যা, লাশের মিছিল বানানো, গণকবর দেয়া, যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত 16 বছর, গোয়েন্দা সংস্থার সহ। তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার। বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি। আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই, তারা আমাদের কোনো পরামর্শ চান নাই। ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল, যেটা খুবই দুঃখজনক। পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে। আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার, যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্স কমিশন করতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয়। র্যাবের বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী, বিজিবি, এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না, করতে পারবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে। এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্স কমিশন করতে হবে। এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে। থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা, তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন। দেখেন, একজন কনস্টেবল 9, 10, 11 হাজার টাকা বেতন পায়।
এই মানুষটা কিভাবে 2 জনের 4 জনের সংসার, বাবা মাকে যদি দেখভাল করতে হয়, ওষুধ, চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার যে দায়, এটা সে কিভাবে শোধ করবে? তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে, তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে, যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে। অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে। 4th বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে। পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের ট্রেনিং, পুলিশের যে বিধিমালা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার। রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন, একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়, এসআই হইতে হয়, এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে? আপনারা নয় প্রেসের কার্ড ব্যবহার করে, আপনার মোটরসাইকেল থামায় না, গাড়ি থামায় না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে। থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না, আপনি 1,000 টাকা দিবেন। মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2,000 টাকার মামলা দিব। তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে। প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাথার মধ্যে মধ্যে। এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে, তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয়। এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয়। কেন করবে না সে? বাস্তবতাটা দেখেন, তার জীবনের বাস্তবতাটা। রোদে, শীতে, বৃষ্টিতে সে যে জীবনযাপন করে, এর মধ্যেও ভালো মানুষ আছে। আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আপনারা বাহিরে মুভিতে দেখেছেন, বাহিরের পুলিশে দেখেছেন বডি ক্যাম ব্যবহার করে, ক্যামেরা থাকে বুকের উপরে, হেলমেটের উপরে, টোটাল কনভারসেশন, তার কমিউনিকেশন, কি করছে, কি বলছে, সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায়। পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার।